আজকে আমি শেখাবো যে সৃজনশীল প্রশ্ন আসলে কিভাবে অ্যান্সার করতে হয় পরীক্ষার খাতায়, এবং পরীক্ষার খাতায় অ্যান্সার করার ফলে তোমরা সহজেই নাম্বার পেয়ে যাবে। আমার অবাক লাগে, আমার বিশ্বাস করতে মনে চায় না যে যেই স্টুডেন্টরা 60 নাম্বার পায় সেই স্টুডেন্টরা 80 নাম্বার পাওয়ার ক্যাপাবল, কিন্তু তারা 60 নাম্বার পায়। কেন এই 60 নাম্বার পায়? কারণ মেন সমস্যাটা হচ্ছে তাদের কোশ্চেন ক্যাপাবিলিটি, মানে কোশ্চেন বোঝার ক্যাপাবিলিটি নাই। এছাড়াও তারা এই এক্সাম পেপার, মূল এক্সাম পেপারের যে প্রস্তুতি, যে প্রিপারেশন যেভাবে লিখতে হয় এক্সাম পেপারে, সেটা ঠিকমতো জানে না। সেজন্য স্যাররাও তাদেরকে নাম্বার দিতে চায় না। এই 60 নাম্বার যেই স্টুডেন্টটা পায় সেই স্টুডেন্টটা কিন্তু 80 পাওয়ার যোগ্য, কিন্তু 80 পায় না, কারণ শুধুমাত্র তার এক্সাম পেপার তাই ভালো করে লিখতে পারছে না, বা যেভাবে নিয়ম সেভাবে লিখতে পারছে না। সো আজকে এই যে এই সৃজনশীল প্রশ্নটা কিভাবে লিখতে হবে সেটা জানাবো আমি। আমি আমি নিজেও এভাবে লিখে খুব ভালো স্কোর করেছি। প্রায় 10-এ 9 পাবেন যদি আমি যেভাবে বলি সেভাবে আপনারা লিখে থাকেন। এবং আমার একটা সিরিজ হবে এই এই পরীক্ষা প্রস্তুতি নিয়ে, বা পরীক্ষার খাতা কিভাবে আপনারা লিখবেন, সেই সিরিজটা আমি এই পরীক্ষার খাতা প্রস্তুতি সেই প্লেলিস্টে রাখবো। আপনারা সেখান থেকে যদি সবগুলো ভিডিও দেখে ফেলেন তাহলে পরীক্ষায় অন্তত আপনারা 20 নাম্বার বেশি পাবেন। মানে এই যে এখন যে 60 পাচ্ছেন, এই 60টা হয়ে যাবে 80। সো এই 20 নাম্বার আপনারা প্লাস পাবেন। আপনি এই 60 নাম্বার পাচ্ছেন, মানে আপনি ক্যাপাবল 80 পাওয়ার। সো আপনার 20 নাম্বার বেড়ে যাবে। তো আমরা প্রথমে আসছি যে সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখবো। এটা মনে করেন আপনার খাতা, এটা আপনার খাতা। এই খাতায় আপনি প্রথমে যেটা লিখবেন, প্রথমে তো আপনি একটা প্রশ্ন সিলেক্ট করেন। ধরেন আপনি 1 নং প্রশ্ন সিলেক্ট করলেন, ঠিক আছে? 1 নং প্রশ্নের উত্তর সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে নিচে দাগ দিলেন। দাগ দেওয়ার পরে আপনি এখন ক লিখবেন। এভাবে ক লিখবেন। ক লেখার ক আপনারা সবাই জানেন, ক এক লাইনে কি 2 লাইনে আপনারা লিখে ফেলবেন। পরবর্তীতে সেই পেজেই আপনারা একটু স্পেস দিয়ে খ লেখা শুরু করবেন, ঠিক আছে? একটু বড় করে লিখবেন কটা একটু বড় করে লিখবেন যাতে বোঝা যায়। তারপরে এইখানে আপনারা যে কাজটা করবেন সেটা এখানে লিখবেন 1 লাইনে যেটা চেয়েছে সেটা লিখবেন, 1-2 লাইনে শেষ করে ফেলবেন। আপনারা একটা প্যারা দিবেন, প্যারাটা একটু বড়ই দিবেন, কারণ দেখা যায় যে তার প্যারা দিলেও লেগে থাকে। সো না, প্যারা দিবেন, প্যারা দিয়ে সাথেই লিখবেন যে এখানে লিখবেন ব্যাখ্যা, ঠিক আছে? ব্যাখ্যা লিখবেন। ব্যাখ্যা লিখে এখানে আপনার সেই বর্ণনাটা দিবেন 3 লাইনে। 3 লাইনে বর্ণনাটা দিবেন। এই পৃষ্ঠা শেষ। 3 লাইনে বর্ণনা দেওয়ার পরে এই পৃষ্ঠা শেষ। এখন আমরা নেক্সট পেজে চলে যাব। এটা আমাদের নেক্সট পেজ। এই পেজে আমরা গ লিখব। এই আমাদের গ। গতে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কোনো একটা জিনিসের বর্ণনা চাই। এই আমাদের কোশ্চেন পেপারে আমরা দেখব, সেখানে কোশ্চেন পেপারে কোনো একটা ত্রুটি, বৈষম্য, সাদৃশ্য সেগুলো চাই। সো আমরা প্রথমে যে জিনিসটা করব সেই জিনিসটা আমরা এখানে 3টা প্যারা রাখবো, ঠিক আছে? 3টা প্যারা রাখবো, মনে রাখবেন। এই যেখানে তো 3 নাম্বার ক্যারি করে, সুতরাং আমরা 3টা প্যারা রাখবো। প্রথম প্যারাটা হবে আমাদের এক্সাক্ট অ্যান্সার, ঠিক আছে? এই এক্সাক্ট অ্যান্সারে আমরা 3 লাইনে প্যারাটা শেষ করব। এক্সাক্ট অ্যান্সারটা 3 লাইনে শেষ করব। এবং নেক্সট প্যারাতে আমরা যে জিনিসটা বলবো সেই জিনিসটা যে প্রশ্নে যে জিনিসটা চাইছে, প্রশ্নের সাথে বইয়ের যেই সাদৃশ্যটা আছে না, বা বই সাদৃশ্যটা আছে না, সেই বই সাদৃশ্যটা বইতে কি আকার আছে, প্রশ্ন তুলে দিবেন এমন না, ঠিক আছে? প্রশ্নের প্যাসেজের ভিতরে কি আছে সেটা আপনার লেখা লাগবে না। আপনার বইতে কি আছে, প্যাসেজ আকারের, প্যাসেজে যে জিনিসটা বলেছে সেই জিনিসটা আপনার বইতে কি আছে সেই জিনিসটা আপনি এখানে অন্তত 4 থেকে 5 লাইনে শেষ করবেন, ঠিক আছে? 4 থেকে 5 লাইনে শেষ করবেন। পরবর্তীতে আপনি 3 নাম্বার যেই প্যারাটা হবে, এই 3 নাম্বার প্যারাটার মধ্যে আপনার নিজে কি বুঝেছেন, বা নিজের কি চিন্তা ভাবনা, বা এখানে যেই সমস্যার সমাধানটা দিতে হবে আপনার, সেই সমস্যার সমাধানটা আপনি 3 নাম্বার ইয়াতে আপনি প্রায় 5 লাইনে লিখে ফেলবেন। আপনার নেক্সট পেজে চলে যেতে হবে, ঠিক আছে? এখানে লিখতে লিখতে 1 পেজ হয়েছে, নেক্সট পেজে চলে যেতে হবে। নেক্সট পেজে এখানে আরো 4-5 লাইন লিখবেন, ঠিক আছে? এখানে আপনি মনে করেন 3 লাইন লিখছেন, এখানে আরো 4-5 লাইন লিখছেন,
ঠিক আছে, 4-5 লেখার পরে আপনার এখন শুরু করতে হবে কি, ঘ। সো এখানে ঘ শুরু করবেন। আমরা চাইলে কিন্তু নেক্সট পেজ থেকে ঘ শুরু করতে পারতাম, কিন্তু এখান থেকে আমরা ঘ শুরু করব। কারণ কি, কারণ আমাদের ঘ লিখতে লিখতে আমরা নেক্সট পেজে চলে যাব এবং স্যার ভাববে যে অনেকখানি লেখা হয়েছে। মানে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে এইখানে একটু লেখা, এখানে একটু লেখা, পরবর্তীতে আপনার আরেক পেজে যদি যান তাহলে সেখানে একটু লেখা। সুতরাং এইখানে আপনি যেহেতু 4 নাম্বার ক্যারি করছে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 4টা প্যারা দিতে হবে। এই গড়মতো এখানে হচ্ছে আপনার এই 3 লাইনে আপনি হচ্ছে মূল অ্যান্সারটা দিবেন। পরবর্তীতে একটা প্যারা করে এই গড়মতো আপনার হচ্ছে এটা দিবেন, ওই যে কি চাইছে বইতে কি আছে সেটা আপনার এখানে লিখবেন। পরবর্তীতে এইখানে এসে আপনার হচ্ছে একটা ক্রিটিক্যাল জিনিস হচ্ছে আপনার এখানে করতে হবে। এখানে দুইটা, তো 4 নম্বরে দুইটা জিনিস। এখানে হচ্ছে বইতে কি চাইছে, এখানে হচ্ছে আপনার সাদৃশ্য দেখাবেন, 5 থেকে 6 লাইনের সাদৃশ্য দেখাবেন। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আপনার বৈসাদৃশ্য দেখাবেন। এই হয়ে গেল আপনার গ নাম্বারের উত্তর। আপনার এই গটা যদি চাইলে এখান থেকে আরেকটা পেজের ভিতরে যে আপনার সেখানে 3-4টা লাইন ভরাট করতে পারেন, দেখতে সুন্দর লাগবে, মনে করবে স্যার বেশি লিখেছে। সো এইভাবে যদি আপনারা লেখেন, অবশ্যই যেই সৃজনশীলে আপনারা 7 পাইতেন, সেই সৃজনশীলে এখন থেকে আপনারা 9 পাবেন। কারণ স্যাররা দেখলে বুঝবে, স্যাররা যখন দেখবে যে 2 লাইনের উত্তর শেষ, এখানে হচ্ছে 2 নাম্বার ক্যারি করে, গতে 2 নাম্বার ক্যারি করে, আপনি প্রথমে হচ্ছে এক্সাক্ট অ্যান্সার দিবেন, সেটা একটা ব্যাখ্যাও দিবেন, এবং ঠিক থাকলে আপনাকে 2 দিতে বাধ্য। ঠিক আছে, আবার এখানে দেখবেন, এখানে প্রথমটা উত্তর ঠিক আছে, তারপরটাও আপনি এখানে হচ্ছে দিলেন, ব্যাখ্যা দিলেন, তারপরে আপনি আবার এখানে আবার আপনার একটা মতামত দিলেন, আপনাকে এখানে তিনি দিতে বাধ্য। আর এখানে আপনার 1 নাম্বার একটু কাটতে পারে, যেহেতু প্রশ্নটা একটু বড়, ঘ নাম্বারের প্রশ্নটা একটু বড় থাকে, লিখবেন অনেক কিছু, সেখানে আপনারা হয়তো বা 3 দিতে পারেন। সো এভাবেই আপনি গুছিয়ে যদি লেখেন, সেই ক্ষেত্রে আপনি একটা ভালো একটা মার্কস পেতে